কুমিল্লায় প্রধানমন্ত্রীর পথসভা। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। চাঁদপুরে উদ্বোধন করবেন খাল খনন, যোগ দেবেন ফ্যামিলি কার্ডের আয়োজনে। রাজশাহীতে 11 দলের বিভাগীয় সমাবেশ, বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা। গণভোটের রায় বাস্তবায়ন সহ 3 দাবি। শরীয়তপুরে রোগী মৃত্যুর ঘটনায় মব করে চিকিৎসকের ওপর হামলা, এয়ার অ্যাম্বুলেন্সে এনে ঢাকা মেডিকেলে ভর্তি। হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে 1 লাখ টাকা করার দাবি হাবের, মধ্যস্বত্বভোগীদের সঙ্গে লেনদেন না করার আহ্বান। ইরানের পরমাণু কর্মসূচি 20 বছর স্থগিতের শর্তে শান্তি চুক্তিতে রাজি ট্রাম্প, বিশ্বাস করা কঠিন মন্তব্য তেহরানের। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি তাসনিম অর্থে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে বিএনপি সরকার, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুর যাওয়ার পথে দুপুরে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজারে একটি পথসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, আন্দোলন সংগ্রাম ও বহু মানুষের রক্তের বিনিময়ে দেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা দূর হয়েছে, পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে গণতন্ত্র। জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। সকাল 8:30টায় ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। চাঁদপুরে 2টি খাল পুনর্খনন প্রকল্প উদ্বোধন করবেন সরকার প্রধান, যোগ দেবেন ফ্যামিলি কার্ড বিতরণের একটি আয়োজনে। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। আমাদের মূল কাজ হচ্ছে, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, বহু মানুষ শহীদ হয়েছে, বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে 11 দল। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই আয়োজন শুরু হয়েছে। যোগ দিয়েছেন বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা 11 দলের নেতাকর্মীরা। তারা বলেন, গণভোটের দাবি সরকারকে মেনে নিতে হবে। এছাড়া পদ্মা নদীর পানির ন্যায্য হিস্সার কথাও বলেন তারা। বলেন, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার কিছুই পূরণ করেনি। সমাবেশে বক্তব্য রাখবেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই রক্তের বাস্তবায়ন চাই। আমাদের একটাই দাবি যে গণমানুষের যে ভোটের যে রায় সেটা বাস্তবায়ন এবং 36শে জুলাইয়ের আকাঙ্ক্ষা, এটাই আর কি আমরা রাষ্ট্রের মানুষ হিসেবে চাই। পানির ন্যায্য হিস্সা, তারপরে জুলাই সনদ বাস্তবায়ন, এটা যেন সঠিকভাবে আদায় হয়। রাজশাহী থেকে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। জানাবেন যে সমাবেশে নেতাকর্মীদের সমাগম কেমন এবং কি বলছেন নেতারা? 11 দলীয় ঐক্যজোটের যে সমাবেশ এখনো শুরু হয়নি, তবে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। মাঠের অধিকাংশ জায়গা এখনো ফাঁকা রয়েছে। বক্তব্য রাখছেন স্থানীয় নেতৃবৃন্দ। কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। রোদের কারণে কিন্তু মাঠের অধিকাংশ জায়গা এখনো খালি রয়েছে। হয়তো কেন্দ্রীয় নেতারা আসলে মাঠ পরিপূর্ণ হতে পারে। 11 দলীয় ঐক্যের উদ্যোগে আজকের এই রাজশাহী বিভাগীয় সমাবেশে রাজশাহীর 8টি জেলার এবং বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। তারা বলছেন যে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আজকের এই সমাবেশ। স্থানীয় যারা নেতারা রয়েছেন তারা বলছেন যে কেন্দ্রীয় নেতারা এসে 3টি দাবিতে তারা বক্তব্য রাখবেন, নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবেন। নেতাকর্মীরা সেই দিক নির্দেশনা অনুযায়ী জনগণের কাছে যাবেন, জনমত গঠন করবেন এবং দাবি আদায়ে সরকারের উপর চাপ সৃষ্টি করবেন। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামাত ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম সহ 11 দলের শীর্ষ নেতারা মধ্যেই 11 দলের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, অনুষ্ঠানের প্রধান অতিথি, তারা সমাবেশে যোগ দিবেন বলে নেতাকর্মীরা জানিয়েছেন। আর কর্মীরা বলছেন যে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সমাবেশে যোগ দিচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনে তারা সেগুলো জনমত গঠনে
কার্যকর ভূমিকা রাখবেন, বিশেষ করে গণভোটের রায়ের বাস্তবায়ন চান তারা। যেটি গণভোট পাশ হয়েছে সেই গণভোটের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে, পাশাপাশি জনদুর্ভোগ লাঘব করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা সহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানুষকে কঠিন করে তুলেছে বলে নেতাকর্মীরা বলছেন। এইসব সমস্যার সমাধানে সরকারকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। এছাড়া আজকে বৈদেশিক ফারাক্কা দিবস, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এই জনসভা থেকে জনমত গঠন করা হবে, যেন চুক্তির মাধ্যমে বাংলাদেশ যে ন্যায্য অধিকার রয়েছে পানির, সেইটুকু অধিকার যেন বাংলাদেশের নিশ্চিত করা হয়। এবং একই সাথে যে ফারাক্কা চুক্তি রয়েছে সেই ত্রুটিপূর্ণ যে চুক্তি, সেই চুক্তি সংশোধন করে একটি সমতা ভিত্তিক চুক্তি করতে হবে এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার নিশ্চিত করতে হবে, এমনটাই বলছেন উপস্থিত নেতাকর্মীরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ অর্থে। ধন্যবাদ আপনাকে। মতিউর মুর্তজা জানাচ্ছিলেন রাজশাহী থেকে। দর্শক, যেমনটি আগেই জানিয়েছিলাম, কুমিল্লায় পথসভার পরে চাঁদপুরে উদ্বোধন করবেন খাল খনন প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর এই সফরের খবর সংগ্রহ করছেন সহকর্মী সাইফুল ইসলাম। তার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। সাইফুল, সরকার প্রধান এখন কোথায় অবস্থান করছেন জানাবেন, এবং আজকে আর কি কি কর্মসূচি রয়েছে তার? প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই মুহূর্তে কুমিল্লার বরুড়া লক্ষ্মীবাজার পথসভা শেষ করে তিনি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা করেছেন, এবং তিনি চাঁদপুরে গিয়ে দুটি খাল খনন কর্মসূচি রয়েছে সেখানে তিনি যুক্ত হবেন। এবং এই খাল খনন কর্মসূচি সফল করার জন্য ইতিমধ্যেই চাঁদপুরের জেলা প্রশাসন এবং বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবং আজকে তিনি এই কুমিল্লার বরুড়া লক্ষ্মীবাজার যে পথসভা, সেখানে তিনি প্রায় 15 মিনিট বক্তব্য রেখেছেন, এবং তার এই বক্তব্যে তিনি বলেছেন যে বিএনপি নির্বাচনের আগে যেসব ওয়াদা করেছিল সেসব ওয়াদা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, এবং ইতিমধ্যেই সরকারের 3 মাসের মধ্যে বেশ কিছু ওয়াদা পূর্ণ করা হয়েছে সেটা তিনি বলেছেন। এবং তিনি কুমিল্লা বিভাগের বিষয়ে এখানে যে দাবি উঠেছে সে বিষয়ে তিনি বলেছেন যে যদি এই দাবিটি জনগণের হয় তাহলে তিনি কিন্তু কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবেন। পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় শীঘ্রই প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি কুমিল্লার উন্নয়নে তিনি আরও বেশ কিছু আশ্বাস দিয়েছেন, এবং তিনি জাতীয় ইস্যুতে বলেছেন যে বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে তখনই কিন্তু মানুষের অধিকার আদায়ে কাজ করে, মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো পূর্ণ করার জন্য তারা ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু করেছে। এবং তিনি বলেছেন যে সরকার এই 3 মাসের মধ্যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে, এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের যারা পুরোহিত রয়েছেন এবং যারা ধর্মীয় ব্যক্তি রয়েছেন তাদেরকে কিন্তু সরকারের তরফ থেকে ভাতা দেওয়া হচ্ছে, সম্মানী দেওয়া হচ্ছে, সেটি তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে বিএনপি নির্বাচনের আগে যে ওয়াদা দিয়েছিল যে কৃষকদেরকে 10,000 টাকা পর্যন্ত ঋণ মৌকুফ করা হবে, সেটি ইতিমধ্যেই কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। এই বিষয়গুলো তিনি উল্লেখ করে বলেছেন যে বিএনপি জনগণের সমর্থন চায় এবং জনগণ বিএনপির উপর আস্থা রাখে বলেই কিন্তু তারা 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করেছে এবং সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং প্রত্যেকটি মানুষের যে নিরাপদ চলাচল এবং তাদের নিরাপত্তা বিধান করা সেটি কিন্তু সরকারের দায়িত্ব, এবং সেই দায়িত্বটি বিএনপি সরকার তারা কিন্তু পালন করে যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি আহ্বান জানিয়েছেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়, নিয়ন্ত্রণে রাখা হয়। এবং তারেক রহমান তিনি আরেকটি বিষয় বলেছেন যে বাংলাদেশের মানুষ এই দেশের মালিক, এবং এই দেশের মালিক হিসেবে তারা কিন্তু এই সরকারকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য দায়িত্ব পালন করতে হবে। সরকারের একার পক্ষে কিন্তু দেশ পুনর্গঠন করা সম্ভব নয়। তিনি বলেছেন যে গত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতি কিন্তু ধ্বংস হয়ে গেছে, দেশে লুটপাট হয়েছিল এবং দেশের বিপুল সংখ্যক টাকা কিন্তু বিদেশে পাচার করা হয়েছে। সেজন্য দেশের অর্থনীতি বর্তমানে চাপে রয়েছে বলে তিনি দাবি করেছেন। সেজন্য তিনি বলেছেন যে আসলে সরকার পর্যায়ক্রমে সব নির্বাচনী ওয়াদাই বাস্তবায়ন করবে, কিন্তু এখন দেশের যে অর্থনীতি যে অবস্থা সেই অবস্থায় সব দাবি কিন্তু একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। সেজন্য ধন্যবাদ সাইফুল ইসলাম আপনাকে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আরো খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম। দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করবে না সরকার, এমনটা বলেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে আগামী সম্পর্ক কেমন হবে তা নির্ভর করছে ডিসেম্বরে পানির হিস্যার যে চুক্তি হবে তার উপর। সব শক্তিকে উপেক্ষা করে দেশের স্বার্থে ব্যারেজ নির্মাণ কাজের সিদ্ধান্ত সরকারের, তবে কিছু লোক অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করেন তিনি। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের প্রতি। যে বাংলাদেশের স্বার্থ বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এটা আপনারা নিশ্চিত করতে পারেন।
শরীয়তপুরে রোগীর মৃত্যুর জেরে কর্তব্যরত চিকিৎসকের ওপর মব করে হামলার ঘটনা ঘটেছে। কক্ষ থেকে টেনে হিচড়ে মারধরের ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়েছে হাসপাতালের সিসিটিভি ফুটেজ। গুরুতর আহত ওই চিকিৎসককে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। বিধান মজুমদার অনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শরীয়তপুর সদর হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় চিকিৎসক নাসির ইসলামকে কক্ষ থেকে টেনে হিঁচড়ে বের করে মারধর করছে একদল লোক। মাটিতে লুটিয়ে পড়ার পরও ভবনের বাইরে নিয়ে কয়েক দফায় হামলা চালানো হয় তার উপর। নিজেকে রক্ষার চেষ্টা চালিয়েও ছাড় পাননি তিনি। এতে মাথা ফেটে গুরুতর জখম হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত লাল মিয়া কাজী নামের এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন স্বজনরা। এরপরই জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকের ওপর এই তাণ্ডব চালানো হয়। গুরুতর অবস্থায় ওই নবীন চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়। যেহেতু পেশেন্টের একটা ইন্টারনাল হেমারেজের সংখ্যা থাকে, তো সেক্ষেত্রে ওনারা বললেন যে জার্নি করলে হেমারেজ আরও বাড়তে পারে, তো তাদের তত্ত্বাবধানে তারা একটু অবজারভেশনে পেশেন্টকে আমরা আসলে ট্রিটমেন্ট দিয়েছি। চিকিৎসক যদি নিরাপদ না হয় মেডিকেলে, তাহলে তারা কীভাবে চিকিৎসা করবে, কি প্রশাসনে কি পদক্ষেপ নেয় আমরা ওইটাও দেখব। আমরা তো বিষয়ে এটার আইনগত পদক্ষেপ নিব এবং এটা আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলেও সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস প্রশাসনের। দলের হলে আমরা এটা দেখব, আইন তো আইনই, তো এই ক্ষেত্রে যে কোনো ছাড় দেওয়া হবে তাও না। আমরা অবশ্যই চাই যেন সুষ্ঠু বিচার হোক। খুবই ন্যাক্কারজনকভাবে করেছি। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, ইতিমধ্যে আমরা আসামিদের শনাক্ত করেছি এবং এই ঘটনার যে উস্কানিদাতা তাকে আমরা রাতে আমাদের অফিসার ইনচার্জ পালং থানা, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে চিকিৎসকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শরীয়তপুরের চন্দ্রপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি পাষণ্ড স্ত্রী, মরদেহের শরীর টুকরো টুকরো করে কেটে মাংস আলাদা করে ড্রামে ভরে রাখেন অন্তত 3 দিন। এরপর দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলে সে মাংস ফ্রিজে রাখতে গেলে স্থানীয়দের সন্দেহে ধরা পড়েন তিনি। এ ঘটনায় অভিযুক্তের বিচারে দাবি করেছেন স্বজনেরা। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল মঙ্গলবার রাতে শরীয়তপুরের চন্দ্রপুর এলাকায় পারিবারিক কলহের জেরে হাতাহাতির এক পর্যায়ে মাথায় রড দিয়ে আঘাত করে স্বামী জিয়া সরকারকে হত্যা করেন তারই স্ত্রী আসমা বেগম। এরপর দেহটি লুকিয়ে রাখতে ছুরির সাহায্যে দেহটিকে কয়েক টুকরো করে হাড় মাংস আলাদা করে ড্রামে ভরে রাখেন বেশ কয়েকদিন। পরবর্তীতে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে খণ্ডিত কিছু অংশ শুক্রবার ড্রামে ভরে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে দেহের মাংসগুলো শহরের পালং এলাকায় পুরাতন ভাড়া বাসার এক ভাড়াটিয়ার বাড়িতে ফ্রিজে রাখতে গেলে বাধে বিপত্তি। তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে এক পর্যায়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ওই নারীকে আটক শেষে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। দেখি বস্তা ভরা গন্ধ আসতেছে, কেরাসিন দিচ্ছে, আবার গন্ধ না আসে, বস্তা ভরা লাশ হয়ে আমাদের ডাটা খাতের মধ্যে ফেলায় রাখছে। আমরা চাইটার সর্বোচ্চ বিচার চাচ্ছি। এদিকে অকপটে স্বামীর হত্যার কথা স্বীকার করলেন স্ত্রী আসমা বেগম। বলছেন ভুলবশত ঘটিয়েছেন এমন ঘটনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন ওই নারী। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। আমরা লাশ পাইছি, এটা তো হত্যা, তাদের বিরুদ্ধে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হবে। আমরা আরো দেখতেছি তার সাথে আর কেউ ছিল কিনা। রোমহর্ষক এমন হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক স্থানীয়রা। পাষণ্ড স্ত্রীর ফাঁসি দাবি করছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হজযাত্রায় বিমান ভাড়া কমিয়ে 1 লাখ টাকা করার দাবি জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। তাদের দাবি, বিমান বাংলাদেশ সহ কয়েকটি এয়ারলাইন্স প্রায় 54,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নিচ্ছে। শনিবার সকালে আশকোনা হজ ক্যাম্পে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে হাব। আগামীতে যৌক্তিক ভাড়া নির্ধারণের তাগিদ দেন তারা। পাশাপাশি হজ প্যাকেজের সময় 40 দিন থেকে কমিয়ে 25 দিন করার পরামর্শ দেন। প্রতারণা এড়াতে মধ্যস্বত্বভোগীর সঙ্গে লেনদেন না করে সরাসরি হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান সংগঠনটির নেতারা।
মনে করি বিমানবাহিনী যৌক্তিক পর্যায়ে নির্ধারিত হওয়া উচিত এবং এখানে যে কথা বলে বিমানবাহিনী বেশি নেওয়া হয় ডেডিকেটেড হজ ফ্লাইটের কথা বলে, সত্যিকার অর্থে বাংলাদেশ থেকে কোনো ডেডিকেটেড হজ ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয় না। শিডিউল ফ্লাইটগুলোকে তারা ডেডিকেটেড ডিক্লেয়ার করে তারা হজযাত্রী পরিবহন করেন। সেই কারণে বিমানবাহিনী আরো অনেক কম হওয়া উচিত আর সর্বোচ্চ বিমানবাহিনী 1 লক্ষ থেকে 1,20,000 টাকার মধ্যে থাকা উচিত। এই যাত্রায় আজ চতুর্থ দিনের মতো দেয়া হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। আজ 26 মিনিট টিকিট বিক্রি হচ্ছে, সবই দেয়া হচ্ছে অনলাইনে। তবে অনেকে টিকিট কিনতে না পেলে ক্ষোভ জানাচ্ছেন। কিছু টিকিট কাউন্টার থেকে বিক্রি অথবা টিকিটের সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছেন তারা। সকাল 8টায় ঢুকেছিলাম অনলাইনে টিকিট কাটার জন্য, তো সিট অনেক আছে কিন্তু আমারটা হয় না। এখানে আরো একটা সিন্ডিকেট দেখা যায় যে যাদের প্রয়োজন নাই তারাও রেখে কেটে দিয়ে যাদের প্রয়োজন আছে পরবর্তীতে তাদের কাছে দ্বিগুণ টাকায় তারা সেটা সেল করতে চায়। ফেসবুকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে যাত্রীদের প্রতারণা করার চেষ্টা করতেছে, কিন্তু যাত্রীদের প্রতি অনুরোধ, আপনারা রেলের নির্দিষ্ট সার্ভার থেকে টিকিট ক্রয় করুন। কোনো ফেসবুক থেকে বা কোনো ব্লকারের থেকে টিকিট ক্রয় করবেন না, নিজে প্রতারিত হবেন। পতিত সরকারের ক্রমাগত রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই দেশের ব্যাংক খাতের ভঙ্গুর দশা, অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। শনিবার এফটিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। বলেন, আইএমএফ থেকে নেওয়া ঋণের কারণে দেশের নীতি নির্ধারণের স্বাধীনতা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। বর্তমান সরকার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। ঋণের ঘায়ে রেখে আমরা যাই, এক জায়গায় ফেলে গেছে, আমরা সেই গাড়িকে টেনে বের করার চেষ্টা করছি এবং পতিত সরকার সেই বেইল আউট প্যাকেজের মধ্যে, অর্থাৎ অর্থনীতির নীতি পরিচালনার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা ওই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে কর্জ দিয়েছে, সেইটার হ্রাস আমরা টেনে নিচ্ছি এবং আশাবাদী সেখান থেকে আমরা বেরিয়ে যাব। সমাজের আইন শৃঙ্খলা ঠিক রাখা শুধু পুলিশের কাজ নয়, দরকার সবার সহযোগিতা, মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার দুপুরে রাজধানী পল্লবীতে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, গত 17 বছর পুলিশকে ব্যবহার করে এই বাহিনীর বদনাম করা হয়েছে। বর্তমান সরকার পূর্ণ স্বাধীনতা দিয়ে পুলিশকে জনগণের বন্ধু হওয়ার সুযোগ করে দিয়েছে। অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, মাদক চাঁদাবাজ নিধনে জিরো টলারেন্স। সরকার প্রধান থেকে শুরু করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি এবং বিভিন্ন পর্যায়ের মন্ত্রী থেকে শুরু করে সরকারের যে সিদ্ধান্ত, সেটা মাদক, চাঁদাবাজ, ছিনতাইকারী, কিশোর গ্যাং এইগুলো সম্পর্কে জিরো টলারেন্স। আপনারা এটা বারবার টিভিতে দেখেছেন এবং সরকারের এই যে দৃঢ় প্রতিজ্ঞ। আমি কিন্তু বারবার একটি কথা বলেছি যে আপনারা যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন, তাহলে তারা আপনাদের হয়ে জনগণের বন্ধু হিসেবে তারা কিন্তু কাজ করতে সক্ষম হবে। পরমাণু কর্মসূচি 20 বছর স্থগিতের শর্তে ইরানের সাথে চুক্তিতে রাজি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের এই প্রতিশ্রুতি বাস্তবসম্মত হওয়ার শর্ত দিয়েছেন তিনি। এদিকে আলোচনায় বসার আভাস দিলেও ওয়াশিংটনকে বিশ্বাস করা কঠিন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের হাতে বর্তমানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, যা 90% পৌঁছালে পারমাণবিক ওয়ারহেড তৈরি সম্ভব। তেহরান জাতীয় স্বার্থে এই কর্মসূচি চালাতে চাইলেও মূল বাধা ওয়াশিংটন। তবে চীন সফর শেষে ওয়াশিংটন ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে নতুন বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, তেহরান যদি আন্তরিকভাবে 2 দশক পরমাণু কার্যক্রম থেকে দূরে থাকে, তবে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবেন। ট্রাম্প স্পষ্ট করেন, ভবিষ্যতের জন্য তিনি এই সংকট রেখে যেতে চান না এবং ইরান ইস্যুতে তিনি আর বেশি ধৈর্য ধরবেন না। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ওয়াশিংটনের এমন বার্তার পর আলোচনায় বসার আভাস দিলেও যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ভরসার পাত্র মনে করছে না তেহরান। যুক্তরাষ্ট্র সংলাপ চাইছে, আমরাও বাস্তবসম্মত সমাধান চাই, তবে ওয়াশিংটনকে ঠিক বিশ্বাস করা যায় না। একই সাথে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে উল্লেখ করে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন ষড়যন্ত্রে পা দিয়ে কোনো দেশ শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে পরিণতি হবে ভয়াবহ। নীরব দাস, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।